আজ আমরা রিকশায় চড়ে ফিরে যাচ্ছি প্রায় ২৫০ বছর আগের ইতিহাসে। পুরান ঢাকার ব্যস্ত লক্ষ্মীবাজারের মাঝখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, বাহাদুর শাহ পার্ক। এই স্থান শুধু একটি পার্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আর্মেনীয়দের পুরনো ক্লাব, ব্রিটিশ শাসন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং ঢাকার নবাব পরিবারের ইতিহাস। সময়ের সঙ্গে এই স্থানের বহুবার নাম ও পরিচয় বদলেছে। আজ সেই ইতিহাসের গল্পই আমরা খুঁজে দেখব এই পার্কের ভেতরে। পুরান ঢাকার সদরঘাটের পাশেই লক্ষ্মীবাজার, ঠিক লক্ষ্মীবাজারেই এই বাহাদুর শাহ পার্ক অবস্থিত। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক বাহাদুর শাহ পার্কের সামনে। আজকে আমরা বাহাদুর শাহ পার্ক সম্পর্কে জানব, এর ইতিহাস ঘুরে দেখব কি আছে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মতো শুরু করি। এখন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। গেট পেরিয়ে আমরা এখন প্রবেশ করেছি বাহাদুর শাহ পার্কের ভেতরে। চারপাশে মানুষের চলাচল, কেউ বসে আছেন, কোথাও ছোট ছোট দোকান। ব্যস্ত পুরান ঢাকার মাঝেও এই জায়গাটি যেন প্রতিদিনের জীবনের এক পরিচিত অংশ। তবে এই সাধারণ দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে কয়েক শত বছরের পুরনো এক ইতিহাস। ১৮০০ শতকের শেষের দিকে ঠিক এই পার্কে আর্মেনীয়রা একটি ক্লাব নির্মাণ করে। এই ক্লাবে বিভিন্ন ধরনের খেলা হতো, তার মধ্যে অন্যতম ছিল বিলিয়ার্ড খেলা। এই বিলিয়ার্ড খেলায় বলটা ছিল ডিম্বাকৃতির, যার কারণে এখানে আন্টাঘর বা আন্ডাঘর নামে পরিচিতি লাভ করে। অনেক জায়গায় প্রচলিত আছে আড্ডাঘর নামেও। ঢাকার নবাব পরিবারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন নবাব খাজা আব্দুল গনি। তার পুত্র ছিলেন খাজা আহসানুল্লাহ, আর আহসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র ছিলেন খাজা হাফিজুল্লাহ। কিন্তু মাত্র ২৪ বছর বয়সে তার অকাল মৃত্যু ঘটে। তার স্মৃতিকে ধরে রাখতে তার ইংরেজ বন্ধুরা অর্থ সংগ্রহ করে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। ঠিক আমার পিছে যে স্মৃতিস্তম্ভটি দেখা যাচ্ছে, এটা ১৮৮৪ সালে আহসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র খাজা হাফিজুল্লাহ মৃত্যুবরণ করলে তার ইংরেজ বন্ধুরা টাকা সংগ্রহ করে বিদেশ থেকে গ্রানাইট পাথর নিয়ে এসে তার এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন খাজা হাফিজুল্লাহর স্মরণে। এই হাফিজুল্লাহর বাবা ছিলেন আহসানুল্লাহ এবং আহসানুল্লাহর বাবা ছিলেন নবাব আব্দুল গনি। (১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর রানী ভিক্টোরিয়া যখন ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করেন, তখন তার নাম অনুসারে এই স্থানটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিতি লাভ করে। যে মাঠে দাঁড়িয়ে আছি, ঠিক ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহে যারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, শেষ পর্যন্ত ইংরেজদের হাতে পরাজিত হয়ে অনেকে পালিয়ে গেছেন, আবার অনেকে ইংরেজদের হাতে ধরা পড়েছিলেন। এই ধরা পড়া সৈন্যদের মাঝ থেকে কিছু সৈন্যকে এই খোলা ময়দানে তাদেরকে ফাঁসি কার্যকর করা হয় এবং আশেপাশে যে গাছগুলো দেখা যায়, এই গাছের সঙ্গে লাশগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল অনেক দিন। ফলে আশেপাশের এলাকার অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করতে ভয় পেত। কি নির্মম নিষ্ঠুর ছিল সেই সময়কার ইংরেজদের নির্যাতন, তা এই মাঠ আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হওয়ার পরে ১৮৫৮ সালে রানী ভিক্টোরিয়া ভারতীয় উপমহাদেশের দায়িত্ব গ্রহণ করলে তার স্মরণে বা তার সম্মানে এই মাঠের নাম রাখা হয় ভিক্টোরিয়া পার্ক। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে বিদ্রোহীরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে প্রতীকী নেতা হিসেবে গ্রহণ করেছিল। বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশরা দিল্লি পুনর্দখল করে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নির্বাসনে মায়ানমারের রেঙ্গুনে পাঠানো হয়। সেখানে ১৮৬২ সালে তার মৃত্যু হয়। আমি এখন বর্তমান যে স্তম্ভটি নিচে দাঁড়িয়ে আছি, ঠিক এই স্তম্ভটি সেই সিপাহী বিদ্রোহীদের স্মরণে
1957 সালে অর্থাৎ 1857 থেকে 1957 পর্যন্ত সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন পাকিস্তান আমলে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয় এবং এটা নির্মাণ করেই কিন্তু এই পার্কের নাম বদল করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। এখানে আপনাদেরকে বলে রাখা ভালো, বাহাদুর শাহ পার্ক নামটা কেন রাখা হলো। বাহাদুর শাহ ছিলেন সেই মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, যিনি এই সিপাহী বিদ্রোহের প্রতীকী নেতা হিসেবে পরিচিত ছিলেন। আজ হয়তো বা এখানে সেই গাছগুলো নেই, কিন্তু স্মৃতি হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই জায়গাটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।